বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট প্রকাশের সময় এখন একেবারে ঘনিয়ে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার ঠিক বিকেল ৫টায় প্রকাশিত হবে নবম পে স্কেলের সরকারি গেজেট। এই ঘোষণাটি যেন এক মুহূর্তেই সারা দেশে একটি নতুন আশার ঢেউ তৈরি করে দিয়েছে। যে মানুষগুলো বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন, যারা প্রতিটি বাজেট ঘোষণার পরে নিরাশ হয়েছেন, যারা মাসের শেষে সংসারের হিসাব মেলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি সত্যিই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু এই আনন্দের সংবাদের পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতার কথাও সামনে এসেছে। প্রধানমন্ত্রী তার ঘোষণায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনুকূল নয়। বৈশ্বিক মন্দার প্রভাব, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও পণ্যমূল্যের অস্থিরতা, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে সরকারের পক্ষে এই মুহূর্তে সম্পূর্ণ নবম পে স্কেল একবারে কার্যকর করা সম্ভব নয়। এই বাস্তবতাকে সামনে রেখে এবং দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার কথা মাথায় রেখে সরকার একটি বিকল্প কৌশল অবলম্বন করেছে। নবম পে স্কেল বাস্তবায়িত হবে দুটি পৃথক ধাপে। এই সিদ্ধান্তটি এখন সারা দেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দুই ধাপে বাস্তবায়নের অর্থ কী এবং এতে একজন সাধারণ সরকারি কর্মচারীর কতটা লাভ বা ক্ষতি হবে সেটি বোঝার জন্য আমাদের বিষয়টিকে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। ধরুন, বাংলাদেশ সরকারের একজন সাধারণ কর্মচারী যিনি দীর্ঘদিন ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা। নবম পে স্কেলে তার নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা, অর্থাৎ মোট বৃদ্ধির পরিমাণ ১০,০০০ টাকা। যদি এই সম্পূর্ণ বৃদ্ধি একসঙ্গে কার্যকর হতো তাহলে এই কর্মচারী সরাসরি প্রতি মাসে ১০,০০০ টাকা বেশি পেতেন। কিন্তু দুই ধাপে বাস্তবায়নের কারণে প্রথম ধাপে তিনি ৫,০০০ টাকা বৃদ্ধি পাবেন, ফলে তার মূল বেতন হবে ২৭,০০০ টাকা। এরপর দ্বিতীয় ধাপে বাকি ৫,০০০ টাকা যুক্ত হলে তার বেতন পূর্ণ ৩২,০০০ টাকায় পৌঁছাবে। চূড়ান্ত গন্তব্য একই, শুধু পথটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে সরকারের যুক্তিটি অনেক গভীর এবং বাস্তবমুখী। বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা কয়েক লাখ। এই বিশাল জনগোষ্ঠীর বেতন একসঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করলে সরকারের বার্ষিক ব্যয়ের উপর হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ পড়বে। এই বিশাল আর্থিক বোঝা একসঙ্গে বহন করা বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য অত্যন্ত কঠিন। কিন্তু দুই ধাপে করলে এই চাপকে দুটি ভাগে ভাগ করে ধীরে ধীরে সামলানো সম্ভব। প্রথম বছরে একটি নির্দিষ্ট পরিমাণ এবং পরের ধাপে বাকিটা। এতে অর্থনীতির উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ পড়বে না এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। মূল্যস্ফীতির উপরেও এই পদ্ধতির প্রভাব তুলনামূলকভাবে কম হবে, কারণ একসঙ্গে বিশাল পরিমাণ অর্থ বাজারে ছাড়া হলে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ে, কিন্তু ধাপে ধাপে করলে সেই ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। এখন অনেকেই ভাবছেন যে দুই ধাপে বাস্তবায়ন মানে তো ক্ষতি, কিন্তু একটু গভীরে বিশ্লেষণ করলে দেখা যাবে যে নবম পে স্কেল মানে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, এর সাথে যুক্ত হবে আরও অনেক গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সহ সমস্ত ভাতা নতুন বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারিত হবে। ফলে একজন কর্মচারীর মোট মাসিক আয় তার মূল বেতনের চেয়ে অনেক বেশি পরিমাণে বাড়বে। যদি কারো বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা এবং বিভিন্ন ভাতা মিলিয়ে মোট আয় প্রায় ৩০,০০০ টাকা হয়, তাহলে নতুন পে স্কেলের প্রথম ধাপে মূল বেতন ২৭,০০০ টাকায় উন্নীত হলে এবং ভাতাগুলো সমন্বয় করা হলে তার মোট মাসিক আয় ৩৪ থেকে ৩৬,০০০ টাকায় পৌঁছাতে পারে। এই হিসাবে দেখলে প্রথম ধাপেই তিনি কেবল ৫,০০০ নয়, প্রায় ৭ থেকে ৮,০০০ টাকা বাড়তি আয় করতে পারবেন। বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি, কারণ এটি দীর্ঘমেয়াদে একজন কর্মচারীর আর্থিক জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। প্রতি বছর সরকারি কর্মচারীরা বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, যা মূল বেতনের একটি নির্দিষ্ট হার বা পরিমাণের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। নবম পে স্কেল কার্যকর হলে মূল বেতন বাড়বে এবং সেই বর্ধিত মূল বেতনের উপর ভিত্তি করে ইনক্রিমেন্টের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
যেমন বর্তমানে যে কর্মচারী বছরে ১,০০০ টাকা ইনক্রিমেন্ট পাচ্ছেন, নতুন স্কেলে তিনি ১,৫০০ বা ২,০০০ টাকা পর্যন্ত ইনক্রিমেন্ট পেতে পারেন। এই পার্থক্যটি ছোট মনে হলেও প্রতি বছর যোগ হতে থাকলে ৫ থেকে ১০ বছরের হিসাবে একটি বিশাল আর্থিক পার্থক্য তৈরি হয়। একজন কর্মচারী যিনি আরও ১৫ থেকে ২০ বছর চাকরি করবেন, তার জন্য এই বর্ধিত ইনক্রিমেন্টের দীর্ঘমেয়াদী প্রভাব অপরিসীম। পেনশনভোগীদের ক্ষেত্রে নবম পে স্কেলের গুরুত্ব আরও বেশি। বাংলাদেশের পেনশন ব্যবস্থা অনুযায়ী একজন কর্মচারীর অবসর গ্রহণের সময় তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের উপর ভিত্তি করে পেনশনের পরিমাণ নির্ধারিত হয়। ফলে নতুন পে স্কেল কার্যকর হলে যারা এখন চাকরি করছেন এবং আগামীতে অবসর নেবেন তারা অনেক বেশি পেনশন পাবেন। শুধু তাই নয়, যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন তাদের পেনশনও পুনর্নির্ধারিত হতে পারে। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি বর্তমানে ১৫,০০০ টাকা পেনশন পাচ্ছেন, নতুন পে স্কেলের আওতায় তার পেনশন ২০,০০০ থেকে ২২,০০০ টাকায় উন্নীত হতে পারে। অবসর জীবনে এই বাড়তি আয় একজন মানুষের চিকিৎসা, খাদ্য এবং দৈনন্দিন জীবনযাপনের খরচ মেটাতে অনেক বেশি সহায়ক হবে। বাংলাদেশে যেখানে জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে, সেখানে পেনশনের এই বৃদ্ধি অবসরপ্রাপ্তদের জন্য একটি বড় স্বস্তির খবর। পদোন্নতির কাঠামোতেও নতুন পে স্কেলের ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। নতুন বেতন কাঠামো চালু হলে বিভিন্ন গ্রেডের মধ্যে আর্থিক ব্যবধান আরও স্পষ্ট ও আকর্ষণীয় হবে। ফলে কর্মচারীরা পদোন্নতির জন্য আরও বেশি আগ্রহী হবেন এবং কর্মক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে মনোযোগ দেবেন। যারা দীর্ঘদিন ধরে একই পদে আটকে আছেন তাদের জন্যও নতুন সুযোগ তৈরি হতে পারে। পদোন্নতির কাঠামো পরিবর্তনের ফলে অনেক ক্ষেত্রে দ্রুততর পদোন্নতির পথ সুগম হতে পারে। এটি কর্মচারীদের মনোবল বৃদ্ধিতে এবং সরকারি সেবার মান উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে। দ্বিতীয় ধাপ কখন কার্যকর হবে, এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত। গেজেট প্রকাশের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা না গেলেও সাধারণ প্রবণতা হলো প্রথম ধাপটি দ্রুত কার্যকর হয় এবং দ্বিতীয় ধাপটি কিছুটা সময় নিয়ে বাস্তবায়িত হয়। সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে দ্বিতীয় ধাপ বাস্তবায়নে কোনো বিলম্ব করা হবে না। অনেক বিশ্লেষক আশাবাদী যে আগামী অর্থবছরের মধ্যেই দ্বিতীয় ধাপ ঘোষণা করা হতে পারে। তবে এটি নির্ভর করবে দেশের রাজস্ব আদায়ের পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ এবং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতার উপর। সরকারি কর্মচারীরা চাইছেন যত দ্রুত সম্ভব দ্বিতীয় ধাপ কার্যকর হোক এবং তারা পূর্ণ সুবিধা পেতে শুরু করুন। নবম পে স্কেলের দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্র সামনে আসে। এই পে স্কেল শুধুমাত্র আজকের জন্য নয়, এটি আগামী ৫ থেকে ১০ বছরের জন্য দেশের সরকারি বেতন কাঠামোর ভিত্তি তৈরি করবে। ভবিষ্যতের সমস্ত ইনক্রিমেন্ট, পদোন্নতি, ভাতা এবং পেনশন এই নতুন কাঠামোর উপর নির্ভর করে নির্ধারিত হবে। যারা আজকে চাকরিতে আছেন তারা যেমন এর সুবিধা পাবেন, তেমনি ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তারাও এই কাঠামোর আওতায় আসবেন। ফলে এই পে স্কেলের প্রভাব কেবলমাত্র বর্তমান প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আগামী প্রজন্মের উপরেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও এই পে স্কেলের প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে লক্ষাধিক সরকারি কর্মচারীর গড় মাসিক আয় ৫,০০০ টাকা বৃদ্ধি পেলে বছরে মোট অতিরিক্ত ক্রয় ক্ষমতার পরিমাণ হাজার হাজার কোটি টাকায় দাঁড়াবে। এই অর্থ বাজারে প্রবাহিত হবে। মানুষ বেশি খাবে, ভালো পোশাক কিনবে, সন্তানদের ভালো স্কুলে পড়াবে, চিকিৎসার পেছনে বেশি ব্যয় করবে এবং বাড়ি ভাড়া বাবদেও বেশি পরিশোধ করবে। এই বাড়তি চাহিদা অভ্যন্তরীণ উৎপাদন ও সেবা খাতকে সচল রাখবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও এর সুফল পাবেন। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি মানে শুধু তাদের ব্যক্তিগত উপকার নয়, এটি একটি বৃহত্তর অর্থনৈতিক চক্রকে সচল রাখার হাতিয়ার। তরুণ প্রজন্মের উপরও এই পে স্কেলের একটি উল্লেখযোগ্য প্রভাব পড়বে। আকর্ষণীয় বেতন কাঠামো থাকলে মেধাবী ও উচ্চশিক্ষিত তরুণ-তরুণীরা সরকারি চাকরির প্রতি আরও বেশি আগ্রহী হবেন। আজকাল অনেক মেধাবী শিক্ষার্থী বেসরকারি খাতে বেশি বেতনের কারণে সরকারি চাকরির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু নতুন পে স্কেলে বেতন বাড়লে এবং সামগ্রিক সুযোগ সুবিধা উন্নত হলে সরকারি চাকরি আবারও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে দেশের প্রশাসনিক ব্যবস্থায় মেধাবী মানুষের যোগদান বাড়বে এবং দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান উন্নত হবে।
এটি কেবল কর্মচারীদের জন্য নয়, গোটা দেশের জন্যই একটি ইতিবাচক